এই যে ঠিক এমনই একটা ফোন দরকার যেখানে 200 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, 7000 mAh এর উপরে ব্যাটারি, 7600 mAh, বক্সে 100 ওয়াটের চার্জার, বেশ সুন্দর একটা ডিসপ্লে এবং ফোনটার সাইজটাও মোটামুটি কম্প্যাক্ট, কিন্তু দামটা হতে হবে 40-এর আশেপাশে। স্ন্যাপড্রাগন 8 Gen 5 দিয়ে এই বাজেটে ফোন একটু কমই দেখা যায়, তাই না? আমরা কথা বলছি iQOO Z11 টার্বো নিয়ে। হ্যাঁ, এটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা 4.5 মাস আগে আমাদের চ্যানেলে পেয়েছিলেন, কিন্তু ইন ডেপথ অ্যানালাইসিস বা এই যে এতদিনের ব্যবহারের অভিজ্ঞতা সেগুলো শেয়ার করা হয়নি। না, এই ফোনটা একদম টানা 4 মাস আমাদের হাতে ছিল এমন না, মাঝে স্মার্টফোনটা ছিল না, বাট আবারও আমরা এটা পরবর্তীতে নিয়ে ব্যবহার করা শুরু করি এবং এখন কি অবস্থা, অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট আছে, কিছু জায়গায় ইস্যু আছে, সব কিছু নিয়েই আলোচনা হবে। তবে মজার ব্যাপার কি জানেন, iQOO Z11 টার্বো এই স্মার্টফোনটা যখন বাংলাদেশ মার্কেটে আসে তখন দাম একটু কম ছিল, পরবর্তীতে এটার চাহিদাও এত বেশি বেড়েছে এবং আপনারা জানেন গ্লোবালিও ফোনের দাম বেড়েছে, তো সেই জায়গা থেকে চাইনিজ ভ্যারিয়েন্টের এই ডিভাইসের দামও আমরা দেখলাম 1-1.5 টাকা বেড়ে গেছে। যাই হোক, Z11 টার্বো বেশ দারুণ কিছু অফার করছে, এটুক শিওর, কিন্তু পাবেন কোথায়? রাইট নাও এটা পেয়ে যাবেন আপনারা লাইক টেলিকমে। ভিডিও ডেসক্রিপশনে লাইক টেলিকমের ইনফরমেশন দেওয়া আছে, তাদের কাছে কিন্তু এই ধরনের চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলো অ্যাভেলেবল থাকে সবসময়। আর Z11 টার্বোর বর্তমান প্রাইসটাও ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, 47K এর আশেপাশেই রাইট নাও পাওয়া যায়। ডিজাইন নিয়ে তো ফার্স্ট ইমপ্রেশনে কথা হয়েছিল, বাট তারপর আমি যে বিষয়টা বলবো, সত্যি বলতে এই স্মার্টফোনটার সাইজটা খুবই স্ট্যান্ডার্ড লাগবে আপনাদের কাছে। নর্মালি আপনারা 45-46 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে যে সমস্ত ডিভাইসগুলো দেখেন, একটু লম্বাটে শেপের, একটু বড় সাইজের ফোন, অনেকেই চায় একটু ছোট কম্প্যাক্ট সাইজের। যেমন এইটার ডিসপ্লে সাইজটা যদি আপনি দেখেন 6.59 ইঞ্চ, সো বুঝতে পারছেন স্মার্টফোনটা আসলে কতটুকু বড় হতে পারে। বেশ কম্প্যাক্ট, এক হাতে নিয়ে ব্যবহারের একদমই উপযোগী। সেই সাথে স্মার্টফোনটার বডি ফ্রেমটাতে আবার মেটাল থাকাতে অনেকের চাইতেই এগিয়ে থাকে এই প্রাইস সেগমেন্টেও। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, তবে কালো কালার ভ্যারিয়েন্টটা ওটা হচ্ছে রেইনফোর্সড প্লাস্টিক আর কি, ওটাও টাইপের ফ্রস্টেড টাইপের। তবে এটাতে ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে, খুব একটা দেখা যায় না। আর এই স্মার্টফোনটার ক্যামেরার ডিজাইনটাতে ওরা একটু চেঞ্জ করছে, নর্মালি ওদের প্রায় ম্যাক্সিমাম ডিভাইসগুলো আমরা সিমিলার ডিজাইনেই দেখেছি, আর বাকি বডি ফ্রেম সবকিছু ডিজাইন অলমোস্ট সেম টাইপেরই রয়েছে। 3.5mm হেডফোন জ্যাকটা অবশ্যইতে নেই। IP68, 69 রেটিং ওরা দিয়েছে, যার ফলে আপনি পানিতে নিতে অনায়াসে ভিজাতে পারেন, সমস্যা নেই। তবে চলুন আমরা আসল জায়গায় হাত দিই, এই স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন। স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে OS 6 অন টপ অফ Android 16। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, সো নির্দিষ্ট করে বলা যায় না কয়টা আপডেট পাবেন। নর্মালি আমরা যেমনটা দেখেছি 2 থেকে 3 বছরের ওরা মেজর আপডেট দেয়, সো আশা করা যায় এটার ক্ষেত্রে আমরা 3 বছরের মতো একটা ওএস আপডেট পাবো। আর সিকিউরিটি প্যাচের ক্ষেত্রে হয়তো 4 বছর পাওয়ার পসিবিলিটি রয়েছে। স্মার্টফোনটার এসওসি হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5, যথেষ্ট কেপেবল এবং বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের এসওসি, এবং হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে আমরা এই এসওসিটা অনেক বেশি ব্যবহার হতে দেখছি এখন। 50,000 প্লাসে মূলত এই এসওসিটাকে বেশি দেখা যায়, তবে আপনারা 47-এর ঘরে এখন এটাতেও পাচ্ছেন আর কি। আর র্যাম হিসেবে আপনারা 12GB এবং 16GB তো পাবেন, সেই সাথে 256 and 512 1TB পর্যন্ত পাওয়া যায় এই ডিভাইসটা। আর এইটার যে বেস ভ্যারিয়েন্টটা মূলত ওইটার দামে কিন্তু আমি বলছিলাম 47K, যদিও এটা প্রথম যখন আসে 45-46-এও পাওয়া যেত। Origin OS 6 যেখানে আমরা নতুনত্ব পাচ্ছি বেশ কিছুটা, এবং Origin OS নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে, যদি এই ব্যাপারে আরও জানতে চান আপনারা দেখতে পারেন। সত্যি বলতে এটা র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, এবং অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো আপনাদের 16GB র্যাম ভ্যারিয়েন্টটা কেনার কোনো প্রয়োজন নেই, ওই ক্ষেত্রে অনেক বেশি টাকা পয়সাও খরচ করতে হবে, বাট আপনি এই 12GB র্যাম নিয়ে একদম আশানুরূপ একটা রেজাল্ট পাবেন। আপনার কাছে মনে হবে না যে আপনি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন ব্যবহার করছেন না, বা একেবারে ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা পারফরমেন্স যেটা আমরা আশা করি ওটা পাওয়া যায়। অ্যাট এ টাইম 15-20টা অ্যাপ্লিকেশন কেউ স্মুথলি সে রান করতে পারছে, তাছাড়া ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছুক্ষণ অ্যাপ ধরে রাখতে পারে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে ফ্ল্যাগশিপ টপেস্ট ফ্ল্যাগশিপগুলোর সাথে আমি কম্পেয়ার করছি না, কিলারের সাথে কম্পেয়ার করতে গেলে এটা আপনার কাছে স্মুথ রেজাল্ট বলেই মনে হবে আর কি। তাছাড়া কোনো ধরনের বাগ বা আটকে যাওয়া কিংবা রিবুট করার মতো কোনো প্রবলেম আমরা এটাতে ফেস করিনি। টুকটাক ছোটোখাটো কিছু বাগ হয়তো আপনি ফেস করতে পারেন, বিশেষ করে নোটিফিকেশনের ব্যাপারটায় এটাতে ডিলে আছে। সবসময় করছে এমন না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা মেসেঞ্জারের ক্ষেত্রে নোটিফিকেশন ডিলে পেতে পারেন, যে টুং করে ওঠে নাই বাট আসছে ওইটার মেসেজটা, এরকম ছোটোখাটো কিছু ইস্যু আছে, এর বাইরে ওকে আছে। তাছাড়া নর্মাল ইউসেজে এই স্মার্টফোনটা কিন্তু ওভারহিট হচ্ছে না বা গরম হচ্ছে না। যেমন ধরুন সর্বোচ্চ নর্মাল ইউসেজের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনি এটাকে 37-38 পর্যন্ত উঠতে দেখবেন, এর উপর যাবে না। হতে পারে কি আপনি ক্যামেরা রান করে আছেন অনেক সময়, তখন গিয়ে কিছুটা হিট জেনারেট করে, এবং যেহেতু মেটাল বডির ফোন হাতে কিছুটা ফিল দেয়। আবার গেমিং টাইমের হিসাবটা আলাদা, ওটার কাছে আমরা একটু পরে আসছি। তবে নর্মাল ইউসেজে মাল্টিটাস্কিং করছেন বা যে অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ভিডিও দেখার ক্ষেত্রে ইউটিউব বা নেটফ্লিক্স, এই জাতীয় অ্যাপগুলোর ক্ষেত্রে খুব একটা হিট জেনারেট কিন্তু করে না, তখন আপনার কাছে মনে হবে থার্মাল ম্যানেজমেন্ট গুড। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন অজস্র ব্লোটওয়্যার থাকবে, যা এখানে আছে, দেখতেও ভালো লাগতেছে না, এগুলো প্রয়োজন না হলে আনস্টল করে নিন, বরং সেটাই ভালো। রিড রাইট স্পিড ভালো, কারণ UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, সুতরাং এই জায়গায় একদম টপেস্ট রেজাল্টটাই আপনি পাচ্ছেন। আর গেমিং
গেমিংয়ের ক্ষেত্রে আমরা পাবজি রান করছিলাম। পাবজির ক্ষেত্রে এই স্মার্টফোন যখন প্রথম আসে তখন কিন্তু আমরা 60 FPS পেয়েছিলাম, বাট রাইট নাও আপনারা সুপার স্মুথ আলট্রা এক্সট্রিমেই প্লে করতে পারবেন এবং সত্যি বলতে খুবই স্মুথ একটা আউটপুট দিচ্ছে। আমরা সর্বোচ্চ 38 ডিগ্রি পর্যন্ত উঠতে দেখছিলাম 30 মিনিট গেম প্লের রেজাল্টে এবং রুম টেম্পারেচারে আর কি, এসি দিয়ে না, রুম টেম্পারেচারে মোটামুটি। তবে আউটডোরে বসে খেললে যেহেতু এখন অনেক বেশি মানে গরমের সিজন, তো সেক্ষেত্রে আরেকটু হিট জেনারেট করতে পারে, কিন্তু পারফরমেন্সে কোনো ধরনের ড্রপ লক্ষ্য করবেন না। আর এটা আমার কাছে একদমই মানে স্বাভাবিক মনে হচ্ছে এই টেম্পারেচারটা। এই টাইমে ব্যাটারি বার্ন করছে 6%-এর মতো। আমরা ট্রাই করছি গেনশেন ইম্প্যাক্ট 60 FPS ট্রাই করা হয়। অ্যাভারেজ ফ্রেম রেট আমি বলতে পারি এক্ষেত্রে আপনারা 57 ঘরে রাখবেন, কিছুটা কমে আবার মোস্টলি 60-তেও রাখে, বাট অ্যাভারেজে রাখতে গেলে 57 মতো বলা যেতে পারে। কিন্তু টেম্পারেচার অনেক বেশি হাই করে ফেলছিল। এই গেমটা অনেক ভারী হয় আপনারা জানেন, এবং আমরা প্রায় প্রত্যেকটা এই ধরনের স্মার্টফোনের উপরে মানে প্রেশার দেওয়া ট্রাই করি গেনশেন ইম্প্যাক্ট দিয়ে। অনেক বড় গেম, অনেক বড়, এবং 43 ডিগ্রি পর্যন্ত এটা হিট জেনারেট করছে আমাদের টেস্টিংয়ে রুম টেম্পারেচারে। বাট প্লেয়েবল রেজাল্ট পাওয়া যায়। অ্যাজ এ গেমিং ডিভাইস আপনি এটাকে কনসিডার করতে পারবেন। দেন আমরা এটাতে সিওডি রান করি, 144 হার্টজে এটা রান করতে পারছে, সো সেটাও একটা দারুণ বিষয়। আর ওটা সুপার অপটিমাইজড একটা গেম, খুবই ভালো রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসের সাথে। আমরা এটুকু বলতে পারি আপনি যদি গেমিংয়ের জন্য এই স্মার্টফোনটাকে চয়েস করতে চান এই প্রাইস পয়েন্টে এসে, অর্থাৎ 45,000 টাকা ব্র্যাকেটের আশেপাশে, তাহলে এটা নির্দ্বিধায় আপনাকে সন্তুষ্ট করতে পারবে। বাট যদি কিনা আপনার মনে হয় না ডিসপ্লে আমার আরও বড় প্রয়োজন, তাহলে হিসাবটা একটু আলাদা হতে পারে। কিন্তু এই ডিসপ্লে নিয়ে যদি মানে এই সাইজটা নিয়ে যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমার মনে হয় গেমিং রেজাল্ট বা গেমিংয়ের আউটপুট আপনাদের কাছে ঠিকঠাক মনে হবে একদমই। এরপর যদি আমরা চলে আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ার প্যানেলে 200 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এর পাশাপাশি রয়েছে একটা আল্ট্রা ওয়াইডের শুটার যা 8 মেগাপিক্সেল। এখানে আমি বলবো এই 8 মেগাপিক্সেলের বদলে যদি আরেকটু বড় শুটার হতো অথবা আরো বেশি ভালো হতো টেলিফটো থাকলে, তাহলে জিনিসটা আরো বেশি জমতে পারতো। এখন ওইখানে একটু মানে কমতে আসছে, এটা ঠিক। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে। ক্যামেরার রেজাল্ট সেই প্রথমে যেভাবে আমরা পেয়েছি এখনো তেমনটাই দেখছি, তেমন কোনো মেজর পরিবর্তন বা ওরকম কিছু লক্ষ্য করিনি। টুকটাক কিছু ইস্যু ওরা ঠিক করা ট্রাই করছে আপডেটের মাধ্যমে। লাইক আগে যেমনটা খেয়াল করছিলাম যে হাই এক্সপোজার কন্ট্রোলিং মোটামুটি ভালোই ছিল, কিছু কিছু জায়গায় একটু ইস্যু ছিল, মানে কনসিস্টেন্সির ব্যাপারটা কম ছিল। বাট এখন এসে আপনি ওই জায়গাটা দেখবেন যে আরো বেশি বেটার করা ট্রাই করছে, হোয়াইট ব্যালেন্স বেটার করছে। প্লাস হচ্ছে এইটার ডাইনামিক রেন্ডারটা কিন্তু ভালো। তাছাড়া ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো রাখছে, ছবিগুলো একটু ক্রিস্প, একটু মানে ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগতেছে। ওভার স্যাচুরেটেড না, তবে ন্যাচারাল কালারটা দেয় না, কিন্তু এটাও মাথায় রাখবেন আর কি। ক্যামেরাটা এপিআর ক্ষেত্রে লেভেল 3-তে অ্যাক্টিভ রয়েছে। এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়। লো লাইট বা একটু মানে রাতের দিকে যদি ছবি তুলতে চান সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বাড়ে, যদি তাতে করে ছবিগুলো আরেকটু প্রাণবন্ত লাগে, কিন্তু ছবিতে সফটনেস লক্ষ্য করা যায়। মানে হয় কি নয়েজ গ্রেন নেয়, যেটা কাট করতে গিয়ে বেশ কিছুটা সফট করে। আসলে এর মানে সেন্সর সাইজটা অনেক বেশি বড় না, এই হচ্ছে বিষয়। বাট ওয়াইএস আছে, ওয়াইএস কাজ করছে, যে কারণে আপনাকে সুপার স্টেবল হাতে ধরতে হবে এমনটাও না। আলট্রা এটা বেসিক লাগছে আমার কাছে, এটা খুব একটা হামরে লাগে নাই। এইখানে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই, এটা নিয়ে আমার কমপ্লেন থাকবে। আলট্রা এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়, বাট লো লাইটে মেইন ক্যামেরাটা লো লাইটে যতটা বেটার আউটপুট দিচ্ছে, এইটার আলট্রা লো লাইটে ততটা বেটার আউটপুট দিতে পারবে না। এরপরে আপনি যদি পোর্ট্রেটে যান সেখানে গিয়ে কিন্তু বেশ কয়েকটা ফোকাল লেন্থ পেয়ে যাবেন, 23, 35, 50, 85, 100। মানে এতগুলো ফোকাল লেন্থ কি করে সম্ভব যেখানে আমরা টেলিফটোই পাচ্ছি না? ওই যে 200 মেগাপিক্সেলের মেইন শুটার দেওয়ার ফলে ওরা বলছে লসলেস জুমে আপনি ছবি তুলতে পারবেন। এখন এক্স্যাক্টলি লসলেস হবে না, এইটাতে কিছুটা লস করবেই। বাট হ্যাঁ, ওর এই যে গ্লোবাল ভ্যারিয়েন্ট রয়েছে 15R, ওইটার সাথে যদি কম্পেয়ার করেন দেন ডেফিনেটলি এইটার আউটপুট ভালো। পোর্ট্রেটে এসে আপনি পোর্ট্রেটে আলাদা আলাদা ফোকাল লেন্থ পাচ্ছেন, একটু সফট ছবি দেয়, একটু ব্রাইট করার প্রবণতা আছে। স্টিল সেগুলো বরং ওই 1x এর তুলনায় অনেক বেশি বেটার, 2x এর তুলনায় বেটার। সো আপনার হাতে বেশ কিছুটা সুযোগ থাকলো, রাইট? পোর্ট্রেট মোডে এজ রিডাকশন ভালো করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগছে না, বাট একটু সফট মনে হয়, একটু ব্রাইট করার প্রবণতা আছে। দ্যাটস ইট। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ওকে টাইপের একটা রেজাল্ট দিছে। এটা মোটামুটি এই বাজারে অ্যাভারেজ আমি বলবো, মানে নট লাইক যে অনেক ভালো করছে এমন না, বাট চলে, ওকে। একটু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ফর্সা করার প্রবণতাটা একটু বেশি লাগছে আর কি। তবে ভালো বিষয় দেখুন, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমি এই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি 4K 60 FPS, যে জিনিসটা আপনি অনেক ফোনেই পাবেন না এই সেগমেন্টে এসেও। সো ওইটা ভালো করছে, কিন্তু ব্রাইটনেস একটু মানে একটু ওভার ব্রাইট মনে হতে পারে ফেসটা, কিন্তু সুন্দর লাগে, এটা সত্যি কথা। আর 4K হওয়াতে রেজলিউশনটা আপনি বেটার পাচ্ছেন আর কি। সো যাদের আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 4K দরকার, আই থিঙ্ক এই স্মার্টফোনটা ওই জায়গাটাও মোটামুটি মিট করতে পারছে। আর সাউন্ডটা রেকর্ড হচ্ছিল এই স্মার্টফোনে কিন্তু। সো সাউন্ড নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা কমেন্ট করে জানাতে পারেন। রিয়ারের ক্যামেরায় আপনারা 4K 60 FPS রেকর্ড করতে পারছেন। এখানে এসে আমরা স্টেবিলিটিটা ভালো দেখছি, ওআইএস আছে জানেন, ইআইএস কাজ করছে, সো স্টেবিলিটি আপনি ভালো পাবেন। তাছাড়া শার্পনেস ডিটেলও ভালো, এক্সপোজারে একটু সময় নিচ্ছে, যেটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা একটু দেখলাম যে এক্সপোজার কন্ট্রোলিংয়ে বেশ কিছুটা সময় নিচ্ছে, ওই ইস্যুটা রিয়ারের ক্যামেরায় আছে। এছাড়া ওকে ক্যামেরা হিসাবে মেইন ক্যামেরা, পোর্ট্রেট এই জায়গাগুলো ভালো করছে, আলট্রা ওয়াইড অথবা এখানে আরেকটা টেলিফটো এরকম কিছু থাকলে পরে পারফেক্ট হতো। এই ব্যাটারিটা বড় সড়ো,
7600 mAh এবং এই স্মার্টফোন অনায়াসে আপনাকে 8.5 ঘন্টা এসওটি দিতে পারছে, যেটা আসলেই ভালো। সো সেই জায়গা থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসি, যেভাবে আমরা ব্যবহার করব, তাতে করে বলা যায় 1.5 দিন প্লাস টাইম আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। তারপরও ভাই আলট্রা লেভেলের ইউজার হয় অনেকে, যারা উড়াধুরায় গেমিংই করবে, তাদের ক্ষেত্রে বলবো 1 দিন প্লাস টাইম আপনি সহজে ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। 100 ওয়াটের চার্জার রয়েছে, যা দিয়ে এই 7500 mAh বা 7600 mAh এর ব্যাটারিটাকে অনায়াসে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যাচ্ছে। সো সেই জায়গাটাকে খারাপ বলা যায় না। এখন দেখেন আবার আছে যে রিভার্স চার্জিং টেকনোলজি আছে। সো এটার ব্যাটারির জায়গাটা কিন্তু ডেফিনেটলি খুব বেশি ভালোই করছে বলা যায়, মানে ওই জায়গা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ থাকে না। ফিঙ্গারপ্রিন্ট আল্ট্রাসনিক, পজিশন পারফেক্ট, এবং এটা ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটা ফিল দিচ্ছে। যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। হাতে পানি টেনে থাকলেও এটা যথেষ্ট ফাস্টে আপনাকে আনলক করে দেখাবে। কি বাকি থাকলো? ডিসপ্লে সাইজ বলছিলাম 6.59 ইঞ্চ। এটা অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে, বাট আপনি যা ব্যবহার করবেন শিওর থাকেন সব কিছুতে 120 হার্টজ পর্যন্তই পাবেন, এর উপরে পাবেন না। কিছু অ্যাপ আছে যেগুলো আমরা ব্যবহার করিও না, টু বি ভেরি অনেস্ট, যেগুলোর ক্ষেত্রে আমরা 144 হার্টজ পর্যন্ত আপ করতে দেখি, বাট 120 হার্টজ ইজ ওকে। আমার মনে হয় এর উপরে যাওয়ার প্রয়োজন পড়েও না। সেই সাথে 4320 হার্টজ PWM ডিমিং রয়েছে, সো ওই জায়গাটাও কিন্তু বেশ আপের দিকে আছে, রাইট? আবার এটাতে 5500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। এত পিক ব্রাইটনেস তো লাগে না, আমরা জানি। এটা আউটডোর ইনডোর বোথ কন্ডিশনে বেটার আউটপুট দিচ্ছে, মানে একদম দেখার উপযোগী, কোনো ধরনের সমস্যা নেই। টাচ রেসপন্স ভালো, বাট ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করছে এই ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার না। চাইনিজরা কিছু একটা ব্যবহার করে হয়তো অনেক সময় বলে না, ইভেন এই ফোনটা যে আমাদের কাছে মানে ব্যবহার হয়েছে যেভাবে, তাতে করে আমরা এর উপরে কোনো আলাদা ওইভাবে প্রোটেক্টর ব্যবহার করিনি, এই ফোনের সাথে যেটা থাকে ওটাই। সো আপনাদের জন্য আমি বলবো একটা প্রোটেক্টর গার্ড বা কিছু একটা ব্যবহার করেন আর কি, সেটা উচিত হবে। ডিসপ্লে এমনিতে চিন বেজেল দেখুন যথেষ্ট ন্যারো, টপ সেন্টারে 5 হোল কাটআউট আছে। হ্যাঁ, এটাকে চাইলে আরেকটু ছোটো করা যায়, তো ফোনের সাইজটা যেহেতু একটু কম্প্যাক্ট, আরেকটু ছোটো করলে আরেকটু বেশি ভালো লাগতো আর কি। তবে ওভারঅল সিমেট্রিক্যাল ডিসপ্লে দেখতে ভালো লাগতেছে। তাছাড়া নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম পাওয়া যায়নি, বোথ কন্ডিশনে ওই জায়গাগুলো ঠিকঠাক আছে। নোটিফিকেশনের যে ব্যাপারটা বললাম ওইটা বাদে মোটামুটি ওকে। এই স্মার্টফোনটা হ্যাঁ আপনাকে রিকমেন্ড করা যায়। আপনি যদি কিনা পারফরমেন্স একটা ডিভাইস খুঁজে থাকেন, আপনার টেলিফটো না হলেও চলবে, বাট টেলিফটোর মতোই মজা অলমোস্ট পেয়ে যাচ্ছেন পোর্ট্রেটে, সেই ক্ষেত্রে আপনি ওইখানে হয়তো মিলিয়ে নিতে পারবেন। কিন্তু আমার যা মনে হয় আলট্রা ওয়াইড আইদার একটা টেলিফটো থাকলে একদম পারফেক্ট একটা ডিল হয়ে যেত। আমি যখন ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম তখন বলছিলাম এই ফোনটার দাম কমবে খুব শীঘ্রই, দাম কমে হয়তো 43, 42 বা 40-এর আশেপাশে চলে আসবে, তখন একেবারে সেই লেভেলের ডিল। বাট আমরা তারপরে আস্তে আস্তে গত 4 মাসে ফোনের দাম আরও আপ করতে দেখছি। এখন সেই জায়গা থেকে উনিও 1,500 টাকার মতো আপ করে ফেলছে অলরেডি। বাট স্টিল মার্কেটের যে কন্ডিশন, সেই জায়গা থেকে বলা যায় যদি পারফরমেন্স ঠিক এরকম একটা ডিভাইস খুঁজে থাকেন, স্ন্যাপড্রাগন 8 Gen 5 লাগবে আপনার, মানে পারফরমেন্স ভালো হওয়া চাই, ব্যাটারি ভালো হওয়া চাই, দেন এই ডিভাইসটা দেখতে পারেন। এবং এই ফোনটা মুড়ির মতো বাংলাদেশে অলরেডি সেলও হচ্ছে, মানে সব কিছু যে আমাদের বলে দেওয়া লাগে এমন আপনারা নিজেরাও বুঝে ফেলেন, এখন আপনারা অনেক কিছু জানেন। সো আপাতত রেজাল্ট কী ছিল আমি তো বললামই। আর চাইনিজ ভ্যারিয়েন্টের এই ধরনের ফোনগুলো কেনার ক্ষেত্রে যারা কিনে তারা এটুকু জানে যে আসলে আমার ওই কিছু নোটিফিকেশন ডিলে থাকতে পারে, বা দেখা যায় যে গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনগুলোতে যত তাড়াতাড়ি যে কোনো আপডেটের ব্যাপারগুলো আসে, ওই জিনিসগুলো একটু কম পাওয়া যায় অনেক সময়, মানে বা একটু সময় নেয়। স্টিল অনেকে আবার এগুলো জেনে শুনেও কিনে। ডিসিশন আপনার উপরে, আপনি চাইনিজ ভ্যারিয়েন্ট আসলে কিনবেন কিনা। যদি মনে হয় দেন ওকে ফাইন, আপনি নিতেই পারেন। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।